দর্শক, আজকের অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সবার জন্য রইল অনেক শুভেচ্ছা। কানাডায় নির্মিত এবং টরন্টো থেকে প্রচারিত বাংলা টেলিভিশনের আজকের এই আয়োজনে আপনাদের সাথে রয়েছি আমি নাজমা কাজী। অনুষ্ঠান শুরু করছি একটি গান দিয়ে। প্রণবেশ পোদ্দার দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে আপনাদের সেবায়। আরইএসপি লাইফ ইন্স্যুরেন্স, আরআরএসপি নতুন ইমিগ্রেন্টদের প্রাথমিক সেটেলমেন্ট। আমি প্রণবেশ, আপনাদের সেবায় সবসময়। 3028 ড্যানফোর্থ অ্যাভিনিউ। পল্টু কুমার শিকদার, বাংলাভাষী ক্যানাডিয়ান ব্যারিস্টার, ইমিগ্রেশন, পার্সোনাল ইনজুরি, ক্রিমিনাল ল, রিয়েল এস্টেট সহ যে কোনো বিষয়ে আইনগত পরামর্শের জন্য নির্ভরযোগ্য ও বিশ্বস্ত। বাংলা মিডিয়া, বাংলা বই, পত্রিকা, গানের সিডি, নাটক ও সিনেমার বিপুল সমাহার। ড্যানফোর্থ ও ভিক্টোরিয়া পার্ক এলাকায় বাংলা মিডিয়ায় সাদর আমন্ত্রণ। 3000 ড্যানফোর্থ অ্যাভিনিউ, টরন্টো। বাড়ি কিনবেন? সে অনেক ঝামেলা। আমি আপনাকে সাহায্য করব। সঠিক বাড়িটি কেমনে খুঁজে পাবো? আমি আপনাকে সাহায্য করব। মর্গেজ পেতে তো অনেক সমস্যা। আপনার মর্গেজ সমস্যা সহ বাড়ি কেনা বেচার যাবতীয় পরামর্শের জন্য সাজ্জাদ একটি বিশ্বস্ত নাম। দর্শক, হাসান মাহমুদ একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক এবং সংস্কৃতিকর্মী। হাসান মাহমুদের উপর এখন দেখবেন বাংলা টেলিভিশন কানাডা নির্মিত একটি প্রতিবেদন। প্রতিবেদনটির নেপথ্য উচ্চারণ এবং সামগ্রিক সঞ্চালন করেছেন জানা হক। হাসান মাহমুদ কানাডা টরন্টোর সুধী মহলে অতি পরিচিত প্রিয় মুখ, সবার প্রিয় হাসান ভাই। নিজের অজান্তেই বাঙালি সাংস্কৃতিক সমাজে অঘোষিত অভিভাবকের আসন তার।
সামাজিক বা সাংস্কৃতিক সংকটে, আনন্দে, সুখে দুঃখে সর্বদা পাশে আছেন তিনি। সদা হাস্যোজ্জ্বল, প্রাণবন্ত, প্রগতিশীল ইসলামী চিন্তাবিদ, লেখক, গবেষক হাসান মাহমুদ বাংলা সাংস্কৃতিক অঙ্গনেও এক অপরিহার্য নাম। মঞ্চে এবং নেপথ্যে তার সরব উপস্থিতি। কবিতায়, নাটকে, সিনেমায়, আবৃত্তিতে, সঙ্গীতে, অনুষ্ঠান উপস্থাপনায়, লেখনীতে, বক্তৃতায় সমান দক্ষ এক সব্যসাচী। গত প্রায় 15 বছর ধরে হাসান মাহমুদ একনিষ্ঠভাবে কাজ করে চলেছেন ইসলামের মানবাধিকার ও এর প্রয়োগ, শরিয়া আইনের অপব্যাখ্যা, অপপ্রয়োগ ইত্যাদি বিষয়সমূহের গবেষণায়। এ বিষয়ে তার ভাবনা, প্রচেষ্টা, নিষ্ঠা ও গবেষণা তাকে করেছে খ্যাতিমান, অধিষ্ঠিত করেছে একজন ইসলামী চিন্তাবিদ হিসেবে। তিনি যেসব ইসলামী সংগঠনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন তার মধ্যে অন্যতম মেম্বার অ্যাডভাইজারি বোর্ড ওয়ার্ল্ড মুসলিম কংগ্রেস, মেম্বার আমেরিকান ইসলামিক কোয়ালিশন লিডারশিপ, রিসার্চ অ্যাসোসিয়েট ডিন রিসার্চ সেন্টার হল্যান্ড, রিপ্রেজেন্টেটিভ ফ্রি মুসলিমস কোয়ালিশন কানাডা চ্যাপ্টার, অ্যাডভাইজার উইমেন ভয়েস নেটওয়ার্ক নিউ ইয়র্ক ইউএসএ। এছাড়াও তিনি মুসলিম কানাডিয়ান কংগ্রেসের প্রাক্তন প্রেসিডেন্ট ও ডিরেক্টর অফ শরিয়া ল। ধর্ম একটা পরাক্রান্ত শক্তি, তাই না? ধর্মকে যদি ঠিক মতো না বুঝে প্রয়োগ না করা যায় তাহলে যে কি বিভৎস ঘটনা ঘটতে থাকে আমরা তো দেখছি। হিলা বিয়ে হচ্ছে, তাৎক্ষণিক তালাক হচ্ছে, মেয়েদেরকে ড্রাইভ করতে দেওয়া হচ্ছে না, ধর্ষিতারা শাস্তি পাচ্ছে, সবই হচ্ছে ইসলামের নামে। তো আমি দলিল দিয়ে দেখাই, এটা একটা দায়িত্ব মনে করি যে কি প্রক্রিয়ায় এগুলো ঘটছে এবং ওই কোরআন রসুলের আমরা একটা উল্টো কোন প্রক্রিয়া দিয়ে এই হিংস্রতাগুলো, বিশেষ করে নারীর উপরে অত্যাচারটা আমরা বন্ধ করতে পারি। শারিয়া আইনে আছে যে মেয়েরা যদি তালাক দিতে চায় তাহলে শারিয়া কোর্টে অ্যাপ্লাই করতে হবে। শারিয়া কোর্ট তার জামাইয়ের সাথে নেগোশিয়েট করবে, জামাই তার একটা দাম ধরবে এবং সেই জামাই রাজি না হওয়া পর্যন্ত বিয়েটা বাতিল হবে না। এবং এটা যতদিন ধরে চলবে মেয়েটা কিন্তু বিয়ে করতে পারছে না, স্বামীটা পারবে। অথচ কোরআন রসুল মেয়েদেরকে অ্যাবসলিউট পাওয়ার দিয়ে রেখেছে তাদের নিজের ইচ্ছা মতো তালাক দেবার, বিয়ে করার, ঠিক পুরুষের সমানই। আপনি সূরা আল আহজাবে যান, ভার্স 28, নবীজির স্ত্রীদেরকে এই পুরো অধিকারটা দেওয়া ছিল। এবং এটা আপনি সহিহ বুখারীতে যান, ভলিউম 7, হাদিস নাম্বার 188। বিবি আয়েশা বলছেন যে আমাদেরকে অধিকার দিয়েছিলেন আল্লাহ যে আমরা রসুলকে ছেড়ে যেতে পারি, কিন্তু আমরা যাইনি, সেটা আমাদের ডিসিশন। আপনি হাদিস নাম্বার 199-তে যান, নবী একটা মেয়েকে তার ইচ্ছায়, তার স্বামী ভালো ছিল, তার স্বামী লাভিং হাজব্যান্ড ছিল, বউয়ের জন্য কেঁদে হিজ বিয়ার্ড ওয়াজ ওয়েট বাই টিয়ার্স, এইরকম প্রেমময় স্বামী ছিল, কিন্তু মেয়েটার মন চায়নি। সে এসে রসুলকে বলছে যে আমি চাই না সংসার করতে। রসুল বলছে যে করো না কেন? তখন মেয়ে বলছে, বারিরা তার নাম, সে বলছে ইয়া রাসূলুল্লাহ, এটা কি আপনি আমাকে হুকুম করছেন? হুকুম করলে একরকম, নাকি এটা আপনার ইচ্ছা? নবী বলছেন না, আমি হুকুম করছি না, এটা আমার ইচ্ছা। মেয়ে বলেছে না, আমি চাই না। নবী বলছেন আচ্ছা ঠিক আছে, তুমি যা চাও। নবীর ইচ্ছার বিরুদ্ধে নিজের বিয়ে বাতিল করার ক্ষমতা নবীজি দিয়েছেন। শিক্ষা জীবনের শুরু থেকেই মেধার স্বাক্ষর রেখেছেন হাসান মাহমুদ। শৈশবে জুনিয়র এবং সিনিয়র গ্রেড সমূহের বৃত্তি পরীক্ষায় শিক্ষা বোর্ডে প্রথম হন। 1964 সালের এসএসসি পরীক্ষায় তিনি ঢাকা বোর্ডে চতুর্থ স্থান অধিকার করেন।
1970 সালে বায়োকেমিস্ট্রিতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। হাসান মাহমুদের রয়েছে সুনির্দিষ্ট রাজনৈতিক দর্শন ও বিশ্বাস, যদিও বিশেষ প্রয়োজন ছাড়া রাজনৈতিক মত প্রকাশ তিনি এড়িয়ে চলেন। গত শতকের 60-এর দশকে বাংলাদেশের গৌরবোজ্জ্বল ছাত্র রাজনীতির অতি সক্রিয় একজন কর্মী তিনি। 1964 থেকে 66 সাল পর্যন্ত ঢাকা কলেজ ছাত্রলীগের সহসভাপতি ও ছাত্র সংসদের সাংস্কৃতিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। 1966 থেকে 70 সাল বাংলার গণজাগরণের সেই স্বর্ণযুগে হাসান মাহমুদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী ফজলুল হক হল শাখা ছাত্রলীগের সহসভাপতি ও হল ছাত্র সংসদের সাংস্কৃতিক সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। মধ্য 60 দশকের সেই বছরগুলো আমার জীবনের একটা গৌরবময় অধ্যায়। কিন্তু কথা হচ্ছে যে একটা অগ্নিগিরির বিস্ফোরণের মধ্যে যে পড়ে আর অন্য আরেকজন যেটা টেলিভিশনে দেখে, দুজনের অভিজ্ঞতা কি এক হতে পারে? আর এই সমস্ত অভিজ্ঞতা ভাষায় বলা সম্ভব নয়। শুধু এইটুকুই জানি যে 69-এর গণ আন্দোলনটা হঠাৎ আকাশ থেকে শুরু হয়নি, আকাশ থেকে পড়েনি। আমাদের যুদ্ধটাও আকাশ থেকে পড়েনি, এক প্রক্রিয়ার ভিতর দিয়ে গেছে। 1964 থেকে সেই প্রক্রিয়া শুরু, তার কিছু আগের থেকে শুরু। কিন্তু 1966-র পরে তখন কিন্তু আওয়ামী লীগ নাই, তখন রাজনৈতিক নেতারা নাই। পুরো আন্দোলনটা শুরুই করেছিল ছাত্ররা। নেতারা সিদ্ধান্ত নিতেন, আমরা সেই সিদ্ধান্ত পেতাম, সেটা আমাদের মাধ্যমে ছাত্রের মধ্যে, জনতার মধ্যে চলে গিয়ে মানে একটার পর একটা অ্যাক্টিভিজম চলতো। একটা কথাই বলতে পারি যে আমার মতো লক্ষ লক্ষ ছাত্ররা মোটামুটি রাস্তায় বসবাস করেছি বলে না খেয়ে না দে রেজাল্ট খারাপ হয়েছে, কিন্তু ওটা করেছি বলেই পরে আন্দোলনটা হয়েছে, যুদ্ধটা হয়েছে, বাংলাদেশটা হয়েছে। হাসান মাহমুদের কর্মজীবনের শুরু 1972-এ বাংলাদেশের পাবনা হাসপাতালে। 1975 থেকে 1990 পর্যন্ত আবুধাবি হাসপাতালে টেকনোলজিস্ট ও চিফ টেকনোলজিস্ট হিসেবে কাজ করেছেন। 1990 সালে সপরিবারে অভিবাসন নিয়ে আসেন কানাডার টরন্টোতে। বর্তমানে তিনি কানাডিয়ান ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে কোয়ালিটি অ্যাসিউরেন্স বিভাগে কর্মরত। স্ত্রী এবং দুপুত্র নিয়ে সুখের সংসার, বসবাস করছেন টরন্টো শহরে। অটোয়া থেকে প্রকাশিত মাসিক বাংলাদেশ পত্রিকার হাসান মাহমুদের নিয়মিত একটা কলাম বের হতো, বাংলা ও বাঙালি। সেটা পড়েই তার প্রতি আমি আকৃষ্ট হই এবং প্রবাসে বসে যে সমস্ত বাঙালিরা দেশ, জাতি, শিল্প, সাহিত্য, সংস্কৃতির প্রতি বিশেষ অবদান রেখে যাচ্ছেন, হাসান মাহমুদ নিঃসন্দেহে তাদের মধ্যে একজন। এবং এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। কেননা মনে করুন, মাটির উপর দাঁড়িয়ে থাকা একটা গাছ, সেই গাছে জন্ম নেওয়া একটা ফল, ফুল, মূল যদি মাটিকেই কিছু ফিরিয়ে না দেয়, তাহলে তো এক ফলনেই সব কিছু শেষ হয়ে যাবে। তো এই কাজটা যারা প্রবাসে বসে ভালো করে করছেন, আমি মনে করি হাসান মাহমুদ নিঃসন্দেহে তাদের মধ্যে একজন। ইসলামে মানবাধিকার বিষয়ে এশিয়া, ইউরোপ, কানাডা ও আমেরিকার বিভিন্ন শহরে অসংখ্য কনফারেন্স, সেমিনারে আমন্ত্রিত হয়ে বক্তব্য রেখেছেন হাসান মাহমুদ। এর মধ্যে উল্লেখযোগ্য অক্সফোর্ড ইউনিভার্সিটি, লন্ডন, লন্ডন স্কুল অফ ইকোনমিক্স, ইসলামিক রিসার্চ ইনস্টিটিউট, মুম্বাই, ইন্ডিয়া, আমস্টারডাম, Paris, Almaty, Kazakhstan, Washington DC, New York City, Florida, California, Buffalo University of USA. এছাড়াও
বিবিসি, ভয়েস অফ আমেরিকা, জার্মান রেডিও, সিবিসি টেলিভিশন ইত্যাদিতেও বহুবার তার সাক্ষাৎকার প্রচার হয়েছে। ধর্ম সম্পর্কে তার রয়েছে অগাধ জ্ঞান, বিশেষ করে ইসলাম ধর্ম সম্পর্কে। তিনি শরিয়া আইনের উপর অনেক পড়ালেখা করেছেন। আমি একবার জিজ্ঞেস করেছিলাম, ধর্ম সম্পর্কে এত জ্ঞান কিভাবে আপনার হলো? উনি উত্তর দিয়েছিলেন, কেউ যদি জানালা দরজা বন্ধ করে এক নাগারে 10 বছর একটা বিষয় নিয়ে গবেষণা করে, পড়ালেখা করে, তার তো অবশ্যই কিছু না কিছু জ্ঞান হবেই। তো এই যে গবেষণালব্ধ জ্ঞান, এটা কি তিনি বিভিন্ন জায়গাতে নিয়ে যান, আন্তর্জাতিক পর্যায়ে এবং কানাডার বিভিন্ন জায়গাতে তিনি ধর্ম নিয়ে যখন বিতর্কে অংশগ্রহণ করেন, প্রতিনিধিত্ব করেন, তখন তিনি তার এই জ্ঞানটাকে সেখানে ব্যবহার করেন। ইসলামে মানবাধিকার বিষয়ে হাসান মাহমুদের নিবন্ধের সংখ্যা 6 শতাধিক। তার লেখা প্রকাশিত বই শরিয়া কি বলে, আমরা কি করি, বাংলার কথা কই, আল ভোদরের দেশ, শরিয়া কি বলে, আমরা কি করি বইটি ধর্মের নামে মানুষকে নির্যাতন, বিশেষ করে নারীদের অধিকার হরণ ও নিপীড়নের বিরুদ্ধে এক জীবন্ত দলিল। সংস্কৃতির অঙ্গনে হাসান মাহমুদের অবাধ বিচরণ। সুবক্তা তিনি। বিষয়ভিত্তিক কথা তাৎক্ষণিকভাবে গুছিয়ে বলার এক অসাধারণ ক্ষমতা তার। উচ্চারণ ও কণ্ঠ মাধুর্য প্রশ্নাতীত। বাংলাদেশ সম্মেলন, বঙ্গ সম্মেলন সহ অসংখ্য অনুষ্ঠানের তিনি সফল উপস্থাপক। অভিনয়, নাটক রচনা, কবিতা লেখা, বিশেষ করে আবৃত্তি করার ক্ষমতা তার সহজাত। বাংলা টিভির দর্শকদের জন্য তিনি একাধিকবার আবৃত্তি করেছেন। সন্ন্যাসী উপগুপ্ত মথুরাপুরীর প্রাচীরের তলে একদা ছিলেন সুপ্ত। নগরীর দ্বীপ নিবেছে পবনে, দুয়ার রুদ্ধ পৌর ভবনে, নিশীথের তারা শ্রাবণ গগনে, ঘন মেঘে অবলুপ্ত। কাহার নূপুর সিঞ্জিত পদ সহসা বাজিল বক্ষে, সন্ন্যাসী বর চমকে জাগিল, স্বপ্ন জড়িমা পলকে ভাগিল, রূঢ় দ্বীপের আলোক লাগিল ক্ষমা সুন্দর চোখে। আবৃত্তিকার হিসেবে হাসান মাহমুদ অত্যন্ত জনপ্রিয়। তার সাবলীল কণ্ঠ, স্বচ্ছ উচ্চারণ এবং বলার যে সহজ স্বাভাবিক একটা ভঙ্গি কবিতার মূল বক্তব্যকে দর্শক শ্রোতার অন্তরের খুব কাছে নিয়ে আসে। আবৃত্তির ভেতর দিয়ে দর্শক শ্রোতার সাথে একাত্ম হওয়া অথবা আবৃত্তির সময় ওই সময়টুকুর জন্য দর্শক শ্রোতার 100% মনোযোগ জয় করবার যে ক্ষমতা, এটি কিন্তু খুব কঠিন কাজ। আমি এটা দেখেছি হাসান ভাই অত্যন্ত সুন্দরভাবে করতে পারেন, সফলতার সাথে করতে পারেন। রবীন্দ্রনাথের অনেক বড় বড় কবিতা আমি তাকে আবৃত্তি করতে শুনেছি। এই আবৃত্তিগুলো তিনি একটু অন্যভাবে করেন। প্রথমে হয়তো আবৃত্তি, তারপর বিশ্লেষণ, সেই অংশটুকুর বিশ্লেষণ, তারপর আবার আবৃত্তি, আবার বিশ্লেষণ। এই আবৃত্তিগুলো যেমন রবীন্দ্রনাথের পরশ পাথর অনেক শুনেছি, কিন্তু যখন বিশ্লেষণ সহ ওনার কাছ থেকে প্রথম শুনলাম তখন মনে হলো কবিতাগুলো যেন এই প্রথম শোনা হলো, আগে কখনো শুনিনি। বর্ষ তখনও হয় নাই শেষ, এসেছে চৈত্র সন্ধ্যা, বাতাস হয়েছে উতলা আকুল, পথতরু শাখে ধরেছে মুকুল, রাজার কাননে ফুটেছে বকুল, পারুল রজনীগন্ধা। বহুদূর হতে আসিছে পবনে বাঁশির মুদির মন্দ্র, জনহীন পুরী পুরবাসী সবে গেছে ফুল বনে ফুল উৎসবে, শূন্য নগরী নিরখে নীরবে।
হাসান ভাইয়ের অন্তরে যেভাবে সঙ্গীত রয়েছে ঠিক সেভাবে কবিতাও রয়েছে। এখন গানের তাল, ছন্দ, লয় যেসব জিনিস কাজ করে, কবিতাতেও ঠিক একই ব্যাকরণগুলো কাজ করে। এবং তাছাড়াও কবিতার ভেতরে কথার উপর জোর, বিভিন্ন ইমোশনস, এক্সপ্রেশন, অভিব্যক্তি, এই জিনিসগুলো অনেক সচেতন থাকতে হয়। আমি দেখেছি হাসান ভাইয়ের আবৃত্তিতে এই জিনিসগুলো উনি অত্যন্ত দক্ষতার সাথে ব্যবহার করেন। 1973 সালে বাংলাদেশ বেতারে হাসান মাহমুদের লেখা নাটক বিপ্রতীপ প্রচারিত হয়। তার লেখা নাটক হুলস্থুল, হিল্লা এবং বিবিধ বিধান টরন্টোতে সফলভাবে মঞ্চস্থ হয় যথাক্রমে 1998, 2005 ও 2008 সালে। একজন সঙ্গীত বোদ্ধা ও অনুরাগী তিনি। একাধিক সঙ্গীত প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেছেন। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে তার ঈর্ষণীয় পাণ্ডিত্য রয়েছে। তিনি অত্যন্ত দক্ষ একজন বাঁহাতি হারমোনিয়াম বাদক। তার সবথেকে বড় পরিচয় তিনি একজন সুসংগঠক। আমন্ত্রিত বক্তা হিসেবে মন্ট্রিয়ালের নজরুল সম্মেলনে নজরুল সঙ্গীতে উচ্চাঙ্গ সঙ্গীত, ভ্যানকুভারের রবীন্দ্র সম্মেলনে সাধারণের রবীন্দ্রনাথ বিষয়ক বক্তৃতা দেয়া ছাড়াও ক্যালিফোর্নিয়ার বাংলাদেশ সম্মেলনে তিনি আমন্ত্রিত উপদেষ্টা ছিলেন। একাধিক গানের রচয়িতা ও সুরকারও তিনি। সুর, তাল, লয়, উচ্চারণ, গায়কী, এই সবগুলো একটি সঙ্গীতে থাকলে পারে সে সঙ্গীতটাকে পরিশুদ্ধ সঙ্গীত বলা হয়। এবং এই সঙ্গীতের ধারাগুলোকে যিনি সঠিকভাবে মূল্যায়ন করতে পারেন, আসলে সাধারণ শ্রোতা, আমরা যারা শ্রোতাদেরকে দেখি তারা তো এর নিগুড়তা বিচার করতে পারেন না। যিনি পারেন তিনি আমাদের বোদ্ধা হিসাবে পরিচিত আমাদের সমাজে, শিল্পী সমাজে, সাংস্কৃতিক সমাজে। এবং হাসান মাহমুদ তেমনি একজন মানুষ আমাদের এই টরন্টোর সাংস্কৃতিক অঙ্গনে। আসলে আমরা শ্রোতারা গান শুনি বাহাবাদী শিল্পীকে। কেন বাহাবাদী? এটা নিশ্চয়ই কিছু কারণ রয়েছে। গানটা খুব সুন্দর গেয়েছে, তালে গেয়েছে, উচ্চারণ ভালো করেছে, কিন্তু এর ভিতরে যে সূক্ষ্ম সূক্ষ্ম কারুকার্য খচিত অলঙ্কারগুলো, এগুলো ঠিক মতো গলায় লাগলো কিনা, সুরে লাগলো কিনা, তালের ভেদগুলি প্রকাশ পেল কিনা, মাত্রা ঠিক ছিল কিনা, লয় ঠিক মতো চলছিল কিনা, এগুলো তো সবাই শ্রোতারা বুঝে না, বোঝার কথাও নয়। হাসান মাহমুদ সত্যি এই মানুষটা এইগুলি চিন্তা করেন। বহুমাত্রিক হাসান মাহমুদের কাজের স্বীকৃতি মিলেছে মানুষের ভালোবাসা ও শ্রদ্ধায়। 1980 সালে বিখ্যাত আমেরিকান কোম্পানি বেকম্যান তাকে মেডিকেল টেকনোলজিতে আন্তর্জাতিক সম্মাননা প্রদান করে। সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য কেনেডিয়ান সরকারের কাছ থেকেও তার স্বীকৃতি মেলে 1999 সালে। 2009 সালে টরন্টো ছায়ানট সংগঠন তাকে অ্যাওয়ার্ড অফ অনারে ভূষিত করেন। 2011 সালে ভ্যানকুভারে অনুষ্ঠিত রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবার্ষিকী সম্মেলনে তাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। অসাধারণ মানুষদের যে এক অতি সাধারণ প্রকাশ থাকে, হাসান মাহমুদের মধ্যে তার সবটাই উপস্থিত। যে কোনো শুভ উদ্যোগকে সহযোগিতা দেবার জন্য সদা উন্মুখ,
প্রাণ প্রাচুর্যে ভরা এই মানুষটি টরন্টোতে সবার প্রিয়, সব আসরেই মধ্যমণি। গত 20 বছরে তার অভিভাবকত্বে কানাডার বাঙালি কমিউনিটি ও বাংলা সংস্কৃতি অনেক দূর এগিয়েছে। বাংলা টিভি কানাডা এবং আমাদের হাজারো দর্শকদের পক্ষ থেকে আমরা হাসান মাহমুদের দীর্ঘ কর্মময় জীবন এবং সুস্বাস্থ্য কামনা করি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ৪১তম স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলা টেলিভিশন কানাডার বিশেষ অনুষ্ঠান প্রচার হবে ৩১শে মার্চ শনিবার বেলা 11:30 এই অনুষ্ঠানে কানাডার মাননীয় প্রধানমন্ত্রী দ্য রাইট অনারেবল স্টিফেন হার্পার এমপি বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে একটি বিশেষ বার্তা প্রচারিত হবে। এই অনুষ্ঠান দেখতে গ্রেটার টরন্টোর দর্শকেরা চোখ রাখুন রজার্স কেবলের চ্যানেল 10 এবং 63-তে। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী অনুষ্ঠান ঠিক এক পক্ষকাল পরে একই সময়ে একই চ্যানেলে দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর বাঙালির সাথে বাংলা বলুন।